আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু এখনো অনেকেই জানেন না আমাদের দেশে কোন নির্বাচন পদ্ধতি চলছে। এফপিটিপি আসলে কি, পিআর সিস্টেম কি, দুটির পার্থক্য কি, আর কোন পদ্ধতিতে কী ধরনের সমস্যা বা সুবিধা থাকতে পারে। আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় সবকিছু ব্যাখ্যা করব, যাতে সাধারণ মানুষও পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আসি আমাদের বর্তমান পদ্ধতির দিকে। আমাদের বর্তমান যে পদ্ধতি চালু আছে সেটা হচ্ছে এফপিটিপি। সহজ করে বললে, যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই বিজয়ী। 50% ভোট না পেলেও কোনো সমস্যা নাই, শুধু অন্যদের চেয়ে এগিয়ে থাকলেই হলো। এবার আসি পিআর সিস্টেমে। পিআর মানে দল যত শতাংশ ভোট পায় তারা মোট আসনে সেই শতাংশ পায়। এখানে ভোট সাধারণত দলকে দেয়া হয়, ব্যক্তিকে নয়। এখন দুটির মূল পার্থক্য। এফপিটিপি বা বর্তমান পদ্ধতিতে ব্যক্তিকে ভোট দেয়া হয়, যে প্রার্থী এগিয়ে থাকবে সে জিতে। পিআর পদ্ধতিতে দলকে ভোট দেওয়া হয়, ভোটের শতাংশ অনুযায়ী আসন বন্টন হয়ে থাকে। এবার আসি এগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে। এফপিটিপি এর সুবিধা হচ্ছে সিস্টেমটি খুব সহজ, ভোট গণনা দ্রুত সম্পন্ন হয়, একজন নির্দিষ্ট প্রতিনিধি পাওয়া যায় যাকে জনগণ চেনে। এবং এফপিটিপি এর অসুবিধাগুলো হচ্ছে, একজন প্রার্থী মোট ভোটের 30 থেকে 50% পেয়েও জিতে যেতে পারে। এতে তাকে নির্দিষ্ট পরিমাণ কোনো ভোট পেতে হবে না। বিপুল পরিমাণ ভোট নষ্ট হয়ে যায় এই পদ্ধতিতে, ছোট দলগুলো সুযোগ পায় কম। অন্যদিকে পিআর এর সুবিধা হচ্ছে ভোটের শতাংশ অনুযায়ী প্রতিনিধিত্ব পাওয়া যায়, ছোট দলগুলোও জায়গা পায়, ভোটের প্রতিটি অংশ আসন বন্টনে প্রভাব ফেলে। এবং পিআর এর কিছু অসুবিধা রয়েছে, সেগুলো হচ্ছে সাধারণ মানুষ সরাসরি ব্যক্তিকে নয় দলকে ভোট দেয়, দলীয় নিয়ন্ত্রণ অনেক বেশি থাকে, সরকার গঠনে অনেক সময় বিভিন্ন দলের ভোট দরকার হয়, যা জটিলতা তৈরি করে। এবার দেখব কোথায় কোনটি চালু আছে। এফপিটিপি পদ্ধতিতে বর্তমানে চালু আছে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য। এবং পিআর পদ্ধতি চালু আছে নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, তারপর সহ ইউরোপের বেশিরভাগ দেশে। পিআর পদ্ধতি কিভাবে কাজ করে? পিআর সিস্টেমে সাধারণত দলীয় তালিকা থাকে। নির্বাচনের আগে প্রতিটি দল একটি ক্যান্ডিডেট লিস্ট জমা দেয়। দল যত শতাংশ ভোট পায় সে অনুযায়ী তালিকার উপর থেকে নাম ধরে এমপি বা প্রতিনিধি নির্ধারিত হয়। উদাহরণ দেওয়া যাক, ধরুন একটি দেশে 100টি আসন রয়েছে, একটি দল পেল 20% ভোট, তাহলে তারা 20টি আসন পাবে এবং তালিকার উপরের 20 জনই এমপি হতে পারবেন। এখানে ভোট ব্যক্তিকে নয় দলকে দেয়া হয়। এবার আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, একটি দল তালিকার উপর থেকে যদি একজনকে এমপি বানায়, পরে কি তাকে সরিয়ে অন্য কাউকে আনতে পারবে? উত্তর হলো হ্যাঁ, করতে পারে। অনেক পিআর দেশে পিআর পদ্ধতি যে দেশে চালু আছে ওই দেশের দল এটি করতে পারে। কিভাবে? পিআর সিস্টেমে এমপি ব্যক্তিগত ভোটে নির্বাচিত হন না, বরং দলীয় তালিকা থেকে আসেন। যদি দল মনে করে থাকেন তিনি দায়িত্ব পালনে অযোগ্য, তবে তাকে পদত্যাগ করানো বা সিট খালি করানো সম্ভব। সিট খালি হলে উপনির্বাচন হওয়ার প্রয়োজন হয় না, সরাসরি তালিকার পরবর্তী ব্যক্তি এমপি হয়ে যান। যেমন একটি উদাহরণ দেখা যাক, একটি তালিকার মধ্যে রয়েছে 4 জন ব্যক্তি, রফিক, মনির, জাহিদ এবং লিজা। দল পেয়েছে 2টি আসন, রফিক ও মনির এমপি হলো। 2 মাস পর দল মনে করল রফিক উপযুক্ত নন, দল চাইলে তাকে পদত্যাগ করিয়ে তালিকার পরের নাম জাহিদকে এমপি করতে পারে। অর্থাৎ পিআর সিস্টেমে দলই নিয়ন্ত্রণ করে কোন ব্যক্তি দায়িত্ব পালন করবে। এখন আসি পিআর বনাম এফপিটিপি। দর্শকদের বোঝার মতো
সহজ একটি উদাহরণ। ভোট সংখ্যার ভিত্তিতে বিজয়। যদি আমরা ধরি একজন ব্যক্তি যার নাম হচ্ছে এ, সে পেল 10,000 ভোট এবং বি পেল 9,500 ভোট, সি পেল 8,000 ভোট। এপিটিপি পদ্ধতিতে এ বিজয়ী, আর যদি পিআর পদ্ধতিতে হয় দলগুলোর মোট ভোট হিসাব করে শতাংশ অনুযায়ী আসন দেওয়া হতো। একজন ব্যক্তিকে আলাদাভাবে বিজয়ী ঘোষণা করা হতো না। আরও একটি উদাহরণ দেওয়া যাক জাতীয় ভোট ভাগাভাগি। ধরুন একটি দল পুরো দেশে 20% ভোট পেল, পিআর পদ্ধতিতে তারা 20% আসন পাবে। এপিটিপি পদ্ধতিতে তারা কোনো আসনই নাও পেতে পারে যদি কোথাও সর্বোচ্চ ভোট না পায়। নির্বাচন পদ্ধতি যাই হোক, এটি একটি দেশের রাজনৈতিক কাঠামো, জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনিক সংস্কৃতির উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। কোনো পদ্ধতি পুরোপুরি নিখুঁত নয়, কারো সুবিধা বেশি, কারো সীমাবদ্ধতা বেশি। তাই মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের মতামতকে যতটা সম্ভব সঠিকভাবে প্রতিনিধিত্ব করা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।